পুনে শহরের সেই রাতে একটানা বৃষ্টি পড়ছিল এবং হিঞ্জে বাড়ির উঁচু উঁচু অট্টালিকাগুলোর মাঝে রাঘব শর্মা বরাবরের মতো সিকিউরিটি গেটের কাছে দাঁড়িয়েছিল। সে কোনো বিশেষ মানুষ ছিল না, আর না সে কখনো তেমন হওয়ার চেষ্টা করেছিল। তার জীবন ছিল সীমাবদ্ধ, সাধারণ এবং প্রায় একটা নির্দিষ্ট ছকে বাঁধা। দিনে ঘুমানো, রাতে ডিউটি করা এবং মাস শেষে গ্রামে থাকা মায়ের কাছে টাকা পাঠিয়ে দেওয়াই ছিল তার দুনিয়া। সেই রাতেও সবকিছু তেমনই মনে হচ্ছিল যেমন প্রতি রাতে হয়ে আসছিল, যতক্ষণ না অফিসের ফোনটা হঠাৎ বেজে উঠল। রাঘব রিসিভার তুলল। তো অন্য প্রান্ত থেকে আসা আওয়াজটা ছিল ধীর, কিন্তু তাতে এক অদ্ভুত বোঝা ছিল। সেই কণ্ঠস্বর কোনো সাধারণ ম্যানেজারের ছিল না, বরং কোম্পানির সিইও আরোহী মেহরার ছিল। এমন এক মহিলা যাকে মানুষ শুধু নামেই চিনত। রাঘবের হাত এক মুহূর্তের জন্যে থমকে গেল, কারণ সে কখনো ভাবেনি যে এত উঁচু পদে বসা কোনো নারী তাকে এভাবে রাতে ডেকে পাঠাবেন। লিফট ওপরে উঠতে থাকল এবং প্রতিটা তলার সাথে তার হৃৎস্পন্দন বাড়তে থাকল। তার জানা ছিল না যে সে যে তলার দিকে এগোচ্ছে সেখানে শুধু একটা কথাবার্তা নয়, বরং তার পুরো জীবনের এক মস্ত বড় মোড় তার জন্যে অপেক্ষা করছে। সিইওর ঘরটা সেই রাতে তেমন ছিল না যেমনটা মানুষ বলতো। সেখানে না ছিল কোনো কড়া মেজাজ, আর না ছিল সেই ঠান্ডা পেশাদারি তেজ। বরং সোফায় এক মহিলা বসেছিলেন, যিনি নিজের চেয়ারে নয় বরং নিজের ভেতরেই ভেঙে পড়েছেন বলে মনে হচ্ছিল। আরোহী মেহরা যখন মাথা তুললেন, রাঘব প্রথমবার দেখল যে ক্ষমতা আর টাকাও কোনো মানুষকে পুরোপুরি বাঁচাতে পারে না। তার চোখে অহংকার ছিল না, ছিল শুধু ভয় আর ক্লান্তি। এবং তারপর তিনি সেই বাক্যটি বললেন যা রাঘবের এযাবৎ শান্ত ও সীমাবদ্ধ জীবনকে চিরতরে বদলে দিল। তিনি খুব নিচু স্বরে বললেন যে তিনি অন্তঃসত্ত্বা। সেই এক মুহূর্তে পুনের বৃষ্টি, ওই ঘরের হাওয়া আর রাঘবের হৃৎপিণ্ড সব কিছু যেন একসাথে থমকে গেল। সেই এক বাক্যের পর ঘরের হাওয়াও যেন থেমে গিয়েছিল। রাঘব কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না যে সে যা শুনেছে তা সত্যি নাকি অন্য কারো জীবনের অংশ যা ভুল করে তার সামনে প্রকাশ হয়ে গেছে। সামনে বসা মহিলা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আরোহী মেহরা, সেই সিইও যার এক নজরে মানুষ সোজা হয়ে বসে পড়ত। কিন্তু এই সময়ে তার মুখে না ছিল কোনো আদেশ, না ছিল কোনো অহংকার, শুধু ছিল এক গভীর ক্লান্তি যা লুকোনোর শক্তি সম্ভবত তার আর অবশিষ্ট ছিল না। তিনি ধীরে ধীরে জানালেন যে তিনি সব সময় নিজের জীবনকে নিয়ন্ত্রণে রেখে এসেছেন, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে, প্রতিটা সম্পর্ক সীমার ভেতরে। কিন্তু একবার তিনি ভরসা করেছিলেন এবং সেই ভরসাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াল। সেই লোকটা এখন চলে গিয়েছিল অন্য কারো সাথে এবং পেছনে ফেলে গিয়েছিল এক সত্যি যাকে তিনি না পরিবারের সামনে রাখতে পারছিলেন, না সমাজের সামনে, আর না সেই কোম্পানির সামনে যাকে তিনি তার বাবার উত্তরাধিকার থেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। রাঘব চুপচাপ শুনতে থাকল। সে প্রথমবার উপলব্ধি করল যে ক্ষমতা আর একাকিত্ব প্রায় একই ঘরে বসবাস করে। আরোহী বললেন যে যদি এই কথা জানাজানি হয় তবে তার সবকিছু শেষ হয়ে যাবে। বোর্ড অফ ডিরেক্টর্স, শেয়ার হোল্ডার্স, মিডিয়া সবাই তাকে এক নজরেই দেখবে, এক এমন মহিলা হিসেবে যিনি নিজের সীমা অতিক্রম করেছেন। সিইও হওয়া সত্ত্বেও তিনি জানতেন যে সমাজ একজন নারীকে তার সাফল্য দিয়ে নয়, বরং তার একটি ভুল দিয়ে বিচার করে। রাঘবের ভেতরে কিছু একটা নাড়া দিয়ে উঠল। তার নিজের মায়ের মুখটা মনে পড়ল, গ্রামের সেই মহিলারা, তাদের ভয় আর তাদের নিস্তব্ধতা। সে কখনো ভাবেনি যে এত উচ্চতায় বসে থাকা একজন নারীও এমন সব ভয় দিয়ে ঘেরা থাকতে পারেন। কিছুক্ষণ চুপ থাকার পর আরোহী এক দীর্ঘশ্বাস নিলেন এবং তারপর সরাসরি মূল প্রসঙ্গে এলেন, যেন তিনি কোনো মিটিংয়ে কোনো ডিল রাখছেন। তিনি বললেন যে তার একজন স্বামী প্রয়োজন, নামের জন্য, সমাজের সামনে দাঁড় করানোর জন্য। এটা ভালোবাসা হবে না, এটা শুধু 1 বছরের একটা চুক্তি হবে, বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত। তিনি পরিষ্কার শব্দে বললেন যে এর বদলে তিনি তাকে টাকা দেবেন, বাড়ি দেবেন, তিনি তাকে সেই প্রতিটি সুবিধা দেবেন যা সে কখনো কল্পনাও করেনি। এটা একটা চুক্তি ছিল, শীতল এবং স্পষ্ট, কারণ সম্ভবত এটাই একমাত্র উপায় ছিল যার মাধ্যমে তিনি নিজেকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে পারতেন। রাঘব প্রথমবার মাথা তুলে তাকে দেখল। সে জিজ্ঞাসা করল যে সেই কেন, এত বড় দুনিয়ায় এত প্রভাবশালী মানুষদের মাঝে একজন সাধারণ সিকিউরিটি গার্ড কেন? আরোহী কোনো দ্বিধা ছাড়ান উত্তর দিলেন যে কারণ তিনি তাকে বিশ্বাস করেন, কারণ সে তার দিকে কখনো লালসাকে নিয়ে তাকায় না, কারণ সে কোনো প্রশ্ন করে না এবং কারণ সে চুপ থাকতে জানে।
সেই উত্তরে কোনো মিষ্টতা ছিল না, কিন্তু কঠোর এক বাস্তবতা ছিল। রাঘব মাথা নিচু করে নিল। তার প্রথমবার মনে হল যে তার নীরবতা, যাকে দুনিয়া তার দুর্বলতা মনে করে আসছিল, তা আজ কারো কাছে তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। কিন্তু সেই মুহূর্তেই সে এটাও বুঝে গেল যে যদি সে এই পথে পা বাড়ায়, তবে তা শুধু অন্য কারোর সাহায্য হবে না, তা হবে তার নিজের জীবনের এক চরম মোড়। এমন এক মোড় যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। এই চুক্তি শুধু টাকা বা মর্যাদার ছিল না, এটা ছিল ভরসা, দায়িত্ব এবং সেই বাচ্চার প্রশ্ন, যা তার না হয়েও তার জীবনের সাথে জড়িয়ে যেতে চলেছিল। ঘরের বাইরে বৃষ্টি তখনও পড়ছিল, এবং রাঘব জানত যে যেমন এই বৃষ্টি না বলেই রাস্তার চেহারা বদলে দেয়, তেমনি এই রাত তার জীবনকেও বদলে দিতে চলেছে, সেই চুক্তি গ্রহণ করুক বা না করুক। রাঘব সেই রাতে অনেকক্ষণ ওই ঘরেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার মন ক্রমাগত নিজের গভীরে ডুব দিচ্ছিল। সামনে বসা আরোহী মেহেরাকে এখন আবার শান্ত দেখাচ্ছিল, যেন তিনি তার দুর্বলতাকে কোনো এক অদৃশ্য তালায় বন্ধ করে দিয়েছেন। কিন্তু রাঘব জানত যে সেই তালাটা শুধুমাত্র দেখানোর জন্য। তার ভেতরে যে ভয়টা জেকে বসে আছে তা এখনও যায়নি। রাঘব ভাবল যে তার জীবন এখন পর্যন্ত কতটা সীমাবদ্ধ ছিল। সে কখনো কল্পনাও করেনি যে সে কোনো সিইওর ব্যক্তিগত জীবনের অংশ হবে, আর না সে কখনো চেয়েছিল যে তার সাধারণ জীবনে এত বড় এক বোঝা এসে পড়ুক। কিন্তু এখন প্রশ্ন এটা ছিল না যে সে এর জন্য প্রস্তুত কিনা, প্রশ্ন এটা ছিল যে সে এর থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে কিনা। তার ভেতরে একটার পর একটা প্রশ্ন জাগছিল। যদি সে হ্যাঁ বলে দেয়, তবে কি সে সেই চোখগুলোকে সহ্য করতে পারবে, যা তাকে হঠাৎ এক অন্য জায়গায় দাঁড় করিয়ে দেবে? যারা গতকাল পর্যন্ত তাকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখত, তারা আগামীকাল তাকে আরোহী মেহেরার স্বামী বলবে। সে কি সেই ভূমিকা পালন করতে পারবে, নাকি প্রতিদিন নিজেকে ছোট মনে করবে? আর যদি সে মানা করে দেয়, তবে কি সে নিজের চোখের দিকে তাকাতে পারবে? সে কি এটা জেনে শান্তিতে বাঁচতে পারবে যে সে সেই সময় সাহায্য করেনি যখন কেউ তার কাছে আশা করেছিল? এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, কারণ দুটো পথেই ক্ষতি ছিল। তফাৎ শুধু এই যে একটা ক্ষতি বাইরে দেখা যেত, আর অন্যটা ভেতর থেকে মানুষকে কুড়ে কুড়ে খেত। তার মায়ের মুখটা তার চোখে ভেসে উঠল। গ্রামের সেই মহিলা, যিনি তাকে কখনো বড় স্বপ্ন দেখতে শেখাননি, কিন্তু মানুষ হয়ে থাকতে অবশ্যই শিখিয়েছিলেন। রাঘবের মনে পড়ল যে তার মা প্রায়ই বলতেন যে মানুষের পরিচয় তার পরিস্থিতি দিয়ে নয়, বরং তার নির্বাচন দিয়ে হয়। সেই ঘরে দাঁড়িয়ে থেকে সে প্রথমবার বুঝতে পারল যে এটা শুধু আরোহীর জীবনের প্রশ্ন নয়, এটা তার নিজের নির্বাচনেরও পরীক্ষা। সে জানত যে যদি সে এই পথ বেছে নেয়, তবে সে শুধু একটি চুক্তির অংশ হবে না, বরং এমন এক দায়িত্ব কাঁধে নেবে যা সারা জীবন তাকে তাড়া করে বেড়াতে পারে। আরোহী এর মাঝে কিছুই বললেন না। সম্ভবত তিনি বুঝে গিয়েছিলেন যে চাপ সৃষ্টি করা এই লোকটির স্বভাব বদলাতে পারবে না। তিনি যখন কথা বললেন, তখন তার গলায় কোনো মিনতি ছিল না। তিনি শুধু এটুকুই বললেন যে তিনি তাকে বাধ্য করতে চান না, এবং যদি সে মানা করে দেয়, তবে তিনি তাকে ভুল মনে করবেন না। তিনি এটাও বললেন যে 1 বছর পর তিনি তাকে আজাদ করে দেবেন, কোনো অভিযোগ ছাড়াই, কোনো বন্ধন ছাড়াই। এটা বলার সময় তার মুখে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি কোনো জয়ের ছিল না, বরং সেই মানুষের ছিল যে জানে তার কাছে বিকল্প খুব কমই অবশিষ্ট আছে। ঘরে আবার নীরবতা নেমে এলো। বাইরে বৃষ্টি এখন থামতে শুরু করেছিল, কিন্তু রাঘবের ভেতরের অস্থিরতা আরও বেড়ে গিয়েছিল। সে এটা পরিষ্কার অনুভব করতে পারছিল যে এই সিদ্ধান্ত শুধু আজকের রাতের হবে না, এটা তার আগামীকালের রূপ ঠিক করবে। সেই বাচ্চারও, যে এখনও পৃথিবীতে আসেনি, অথচ যার ভবিষ্যতের একটা সুতো এখন তার হাতে আসতে চলেছিল। সবশেষে রাঘব শুধু এটুকুই বলল যে তার ভাবার জন্য কিছুটা সময় চাই। এটা না ছিল হ্যাঁ, না ছিল না, কিন্তু সেই মুহূর্তে এটাই ছিল সবথেকে সৎ উত্তর। আরোহী মাথা নাড়লেন এবং ঘড়ির দিকে তাকালেন, যেন তিনি এই উত্তরের জন্য নিজেকে আগে থেকেই তৈরি করে নিয়েছিলেন। রাঘব যখন ঘর থেকে বেরিয়ে এলো, তখন তার মনে হলো যে সে আর সেই মানুষটা নেই যে কয়েক ঘন্টা আগে গেটে দাঁড়িয়েছিল। আকাশে মেঘ তখনও ছিল, কিন্তু সেগুলোর আড়ালে কোথাও আলো লুকিয়েছিল, এবং রাঘব প্রথমবার অনুভব করল যে তার জীবনও সেই একই মোড়ে এসে দাঁড়িয়েছে। আসা যাওয়া দেখত, কিন্তু তার মন বারবার ছুটে যেত সেই ঘরের দিকে যেখানে সে প্রথমবার আরোহী মেহরাকে ভেঙে পড়তে দেখেছিল। কাজ একই ছিল, উর্দিও একই ছিল, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে কারো সাথে কথা বলেনি, না সহকর্মীদের সাথে, না মায়ের সাথে, কারণ সে জানত যে কিছু সিদ্ধান্ত এমন হয় যা শব্দে ভাগ করে নেওয়ার আগে মানুষকে নিজের ভেতরেই সমাধান করতে হয়। সময় ধীরে ধীরে বয়ে চলল, এবং প্রতিটা ঘণ্টার সাথে চাপটা আরও একটু বাড়ল। তৃতীয় দিন সন্ধ্যায় তাকে আবার ওপরে ডাকা হল। এবার সবকিছু আলাদা ছিল।
ঘরে সেই একই স্থিরতা ছিল, কিন্তু বাতাসের মধ্যে কোনো অস্থিরতা ছিল না। আরোহী মেহরা তার চেয়ারে বসেছিলেন, সোজা পিঠ, শান্ত মুখ, আর চোখে সেই একই নিয়ন্ত্রণ, যেন আগের দুর্বলতা এখন কোনো বন্ধ ফোল্ডারে রেখে দেওয়া হয়েছে। টেবিলের ওপর একটা নীল রঙের ফাইল রাখা ছিল, গোছানোভাবে বন্ধ, যেন কোনো মিটিংয়ের শেষ এজেন্ডা। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন যে তিনি সব কিছু লিখে রেখেছেন, যাতে পরে কোনো বিভ্রান্তি না থাকে। এটা আবেগের কথা ছিল না, এটা ছিল এক চুক্তি, আর চুক্তির ক্ষেত্রে পরিষ্কার শব্দ খুব জরুরি। রাঘব ফাইলটা খুলল এবং পাতার পর পাতা লিখে রাখা শব্দগুলো পড়ে চলল। 1 বছরের মেয়াদ, গোপনীয়তার শর্তাবলী, থাকার ব্যবস্থা, টাকার উল্লেখ এবং সবথেকে নিচে সেই লাইনটা যা বলছিল যে এই সম্পর্কে কোনো প্রকার দাবি থাকবে না। প্রতিটা লাইন তার বুকের ওপর যেন আরও একটু বেশি ওজন চাপিয়ে দিচ্ছিল। এটা শুধু একটা কাগজ মাত্র ছিল না, এটা তার জীবনকে 2 ভাগে ভাগ করে দেওয়ার ক্ষমতা রাখত। পড়তে পড়তে সে উপলব্ধি করল যে ভয় শুধু এই ব্যাপারটার নয় যে মানুষ কি বলবে, ভয় এই ব্যাপারটারও যে সে নিজেকে কোন আয়নায় দেখতে পাবে। আরোহী বললেন যে তিনি তাকে সময় দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে। বোর্ডের মিটিংগুলো বাড়ছিল, পরিবারের প্রশ্নগুলো গভীর হচ্ছিল, এবং শরীর এখন আর মিথ্যাকে খুব বেশি দিন সামলাতে পারবে না। তিনি এই সব কিছু কোনো অভিযোগ ছাড়াই বললেন, যেন তিনি পরিস্থিতির হিসাব মেলাচ্ছেন। রাঘব প্রথমবার পরিষ্কার দেখল যে ক্ষমতাও সময়ের সামনে মাথা নত করে। সে জিজ্ঞেস করল যে যদি সে মানা করে দেয় তবে কি হবে। আরোহী শান্ত গলায় বললেন যে তখন তিনি অন্য কোনো পথ খুঁজবেন, অন্য কোনো নাম, অন্য কোনো চুক্তি। শব্দগুলো জোরালো ছিল, কিন্তু সেগুলোর পেছনে সেই ভরসা ছিল না যা কোনো খাঁটি বিকল্পের সাথে আসে। রাঘব বুঝে গেল যে এই উত্তরটা নিজেকে সামলানোর জন্য বেশি, কোনো পাকা পরিকল্পনার সংকেত নয়। সেই সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল, তখন মাকে ফোন করল। সে পুরো ব্যাপারটা জানালো না, শুধু এটুকুই বলল যে সে এক বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। মায়ের গলা খুব সাধারণ ছিল, যেমনটা সবসময় থেকেছে। তিনি বললেন যে ভয় পাওয়াটা ভুল নয়, কিন্তু ভয়ের কারণে সঠিক কাজ থেকে পিছিয়ে আসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। রাঘব ফোন রাখল তো তার চোখ দুটো ভিজে এলো, কিন্তু মনে এক অদ্ভুত স্বচ্ছতা চলে এলো, যেন কুয়াশা কিছুটা কেটে গেছে। পরের দিন সকালে সে আবার সেই ঘরে দাঁড়িয়েছিল। বাইরে রোদ ছিল, বৃষ্টি পুরোপুরি চলে গিয়েছিল, কিন্তু ভেতরের পরিবেশ তখনও গুমোট হয়েছিল। রাঘব ফাইলটার দিকে তাকালো, তারপর আরোহীর দিকে। সে বলল যে সেই চুক্তিটা বুঝতে পারছে, কিন্তু সে এতে শুধু নাম হয়ে থাকতে চায় না। যদি সে এই পথ বেছে নেয় তবে পুরো দায়িত্বের সাথেই চলবে। মিথ্যার ভেতরেও সে মানুষ হয়ে থাকতে চায়। আরোহী তাকে কিছু মুহূর্ত তাকিয়ে দেখলেন, কোনো কথা না বলে। সম্ভবত এই উত্তরটা তার পরিকল্পনার অংশ ছিল না, কিন্তু এই উত্তরটাই তাকে ভরসা দিয়ে গেল। তিনি ফাইলটা তার দিকে সরিয়ে দিলেন এবং বললেন যে যদি সে প্রস্তুত থাকে তবে পরের সপ্তাহে এই সব কিছু আনুষ্ঠানিকভাবে শেষ করা যেতে পারে, কোনো শোরগোল ছাড়াই, কোনো লোক দেখানো ছাড়াই। রাঘব মাথা নাড়ল। এটা পুরোপুরি সম্মতি ছিল না, কিন্তু এখন এটা পরিষ্কার ছিল যে সে আর পিছিয়ে যাওয়ার পাত্র নয়। সেই মুহূর্তে দুজনেই বুঝে গেলেন যে তারা এমন এক পথে পা বাড়াচ্ছেন যেখান থেকে ফিরে আসা সহজ হবে না, কিন্তু সম্ভবত এটাই ছিল সেই পথ যা তাদের নিজেদের একাকিত্ব থেকে বাইরে নিয়ে যেতে পারত। বিয়ে কোনো উৎসবের মতো এলো না, বরং এক জরুরি কাজের মতো এলো যা চুপচাপ সম্পন্ন করতে হবে। পরের সপ্তাহের এক সকালে, যখন শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, রাঘব আর আরোহী একটা ছোট গাড়িতে বসে শহরের বাইরের দিকে যাচ্ছিলেন। রাস্তাঘাট ফাঁকা ছিল, বাতাসে হালকা শিরশিরানি ছিল, এবং দুজনের মাঝে নীরবতা এমন ছিল যেন শব্দের কোনো প্রয়োজনই নেই। আরোহী একটি অতি সাধারণ শাড়ি পরেছিলেন, কোনো গয়না ছাড়াই, সেই জৌলুস ছাড়াই যার জন্য মানুষ তাকে চেনে। সেই দিন তাকে সিইও মনে হচ্ছিল না, বরং এমন এক মহিলা মনে হচ্ছিল যিনি নিজের মর্যাদা আর তার অনাগত সন্তানের ভবিষ্যৎ বাঁচানোর জন্য যে কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে প্রস্তুত। রাঘব প্রথমবার উপলব্ধি করল যে কিছু সিদ্ধান্ত যদিও ঠান্ডা মাথায় নেওয়া হয়, কিন্তু সেগুলোর ভেতরে খুব তপ্ত সত্য লুকিয়ে থাকে। মন্দিরটা ছিল ছোট, পুরনো এবং প্রায় খালি। পুরোহিত খুব বেশি প্রশ্ন করলেন না, যেন তিনি বোঝেন যে কিছু বিয়ে হুল্লোড়ের জন্য হয় না। দুজন সাক্ষী ছিলেন এমন মানুষ যাদের সাথে রাঘবের হয়তো আর কখনো দেখা হবে না। মন্ত্র পড়া হলো, শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হয়ে সেখানেই থেমে গেল, এবং কিছুক্ষণের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেল।
যখন সিঁদুরের একটা সরু রেখা আরোহীর সিথিতে রাঙানো হল তখন রাঘবের হাত হালকা করে কেঁপে উঠল। এটা কোনো রোম্যান্টিক মুহূর্ত ছিল না, কিন্তু তাতে এক ভারী দায়িত্বের অনুভূতি ছিল। এক এমন সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল যা লোক দেখানোর জন্য ছিল, কিন্তু যার পরিণাম পুরোপুরি আসল ছিল। মন্দির থেকে বেরোনোর সময় কেউ না আটকালো, না কেউ অভিনন্দন জানালো। গাড়িতে বসতেই দুজনে আবার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আরোহী ধীর কণ্ঠে বললেন যে তিনি সবকিছু গুছিয়ে রেখেছেন, নতুন বাড়ি, নতুন চাবি, কিছু নির্দিষ্ট নিয়ম। রাঘব শুধু মাথা নাড়ল। সেই সময় তার জন্য শব্দের চেয়ে বেশি জরুরি ছিল এটা বোঝা যে এখন তার অস্তিত্ব আর শুধু তার নিজের নয়, এখন তার প্রতিটি পদক্ষেপের প্রভাব অন্য কারোর জীবনের ওপরও পড়তে চলেছিল। বাড়িটা ছিল শহরের এক শান্ত এলাকায়। বাইরে থেকে সেটা সাধারণ মনে হলেও ভেতরে পা রাখতেই এক স্থিরতা অনুভব করা যেত। আসবাবপত্র ছিল, ঘরগুলো পরিপাটি করে সাজানো ছিল, কিন্তু বাড়িতে এখনও থাকার অভ্যেসটা হয়নি। এটা এমন এক জায়গা ছিল যা পরিকল্পনা করে বানানো হয়েছিল, আবেগ দিয়ে নয়। আরোহী তাকে ঘরগুলো দেখালেন, একটা তার, একটা রাঘবের। দরজাগুলোর মধ্যে দূরত্ব খুব কম ছিল, কিন্তু সেই দূরত্বে এক একাকিত্ব আর অচেনা ভাব লেগেছিল। দুজনেই বুঝতে পারছিলেন যে এই একত্রবাস এখন পর্যন্ত শুধু একটা ছাদের মধ্যেই সীমাবদ্ধ। প্রথম রাতটা খুব দীর্ঘ মনে হল। রাঘব নিজের ঘরে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। বাইরে থেকে কখনো কোনো গাড়ির আওয়াজ আসত, কখনো দূরে কোথাও কুকুরের ডাক। তার বারবার এই উপলব্ধি হতে থাকল যে এখন সে আর একা নয়, কিন্তু এই সঙ্গ তেমন নয় যেমনটা মানুষ মনে করে। পাশের ঘরে আরেকটা জীবন শ্বাস নিচ্ছিল, আরেকজন মানুষ যার সাথে তার নাম জড়িয়ে গেছে, কিন্তু যার সাথে এখনও ভরসাটাও ধীরে ধীরে তৈরি হতে হবে। পরের কিছুদিন এই এক অদ্ভুত ভারসাম্যের মধ্যে দিয়ে কাটল। সকালে দুজনে একসাথে বের হতেন, কিন্তু অফিসে পৌঁছনোর পরেই আলাদা আলাদা দুনিয়ায় ফিরে যেতেন। সেখানে তিনি আবার সেই সিইও, আর সে আবার সেই সিকিউরিটি গার্ড। কোনো নজরেই খুব বেশিক্ষণ আটকে থাকত না, কোনো প্রশ্ন হতো না। রাতে তারা একই ছাদের তলায় ফিরতেন, কিন্তু নিজেদের নিস্তব্ধতায় ডুবে থাকতেন। কখনো রান্নাঘরে দেখা হয়ে যেত, একবার ছোট করে মাথা নাড়া, এক আনুষ্ঠানিক ধন্যবাদ, আর তারপর সেই একই নীরবতা। রাঘব নিজের ভেতরে একটা কথা ঠিক করে নিয়েছিল, এই সম্পর্ক যদিও কাগজের হয়, কিন্তু সে একে হালকাভাবে নেবে না। সে ঠিক সময় বাড়ি আসবে, বাড়ির খেয়াল রাখবে, আর সেই মহিলার মর্যাদা রক্ষা করবে যিনি এখন সমাজের চোখে তার স্ত্রী। আরোহীও বদলাচ্ছিলেন খুব ধীরে, প্রায় দেখা যায় না এমন গতিতে। তিনি এখন কম আদেশ দিতেন, তাকে অনেক বেশি ক্লান্ত দেখাত, এবং কখনো কখনো চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে থাকতেন, যেন তিনি প্রথমবার কোনো এক ভূমিকা থেকে বাইরে বেরোনোর অনুমতি পেয়েছেন। তাদের মাঝে এখনও ভালোবাসা ছিল না, সম্ভবত ভরসাটাও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, এই নীরবতা, এই ছাদ এবং এই যৌথ গোপন রহস্য এখন তাদের বেঁধে ফেলেছে। রাঘব বুঝতে পারছিল যে জীবনের কিছু বড় পরিবর্তন কোনো শোরগোল ছাড়াই আসে, ঠিক যেমনটা এই বিয়ে এসেছিল। বিয়ের পরের প্রথম সপ্তাহেই রাঘব বুঝে গিয়েছিল যে আসল চাপটা বাড়ির ভেতরে নয়, বরং বাইরে তার জন্য অপেক্ষা করছে। গেটে দাঁড়িয়ে সে রোজকার মতো আসা যাওয়ার ওপর নজর রাখত, কিন্তু এখন নজরগুলো বদলে গিয়েছিল। কিছু লোক থমকে দাঁড়িয়ে দেখত, কিছু লোক কিছু না বলে তাকে আপাদমস্তক মেপে নিত, আর কিছু লোক এমনও ছিল যারা যেন আগে থেকেই নিজের মতো গল্প বানিয়ে নিয়েছিল। সে উপলব্ধি করেছিল যে অফিসের মতো জায়গাগুলোতে পরিবর্তন শব্দের আগে বাতাসের আমেজে টের পাওয়া যায়, এবং আমেজটা এখন আর আগের মতো ছিল না। সকালে সে আর আরোহী যখন একসাথে বাড়ি থেকে বেরোতেন, তখন পথে দুজনে খুব বেশি কথা বলতেন না। অফিসের কাছে পৌঁছাতেই তারা আলাদা আলাদা দিকে ঘুরে যেতেন, যেন কিছুই বদলায়নি। ভেতরে পা রাখতেই আরোহী আবার সেই সিইও হয়ে যেতেন, মাপা চালচলন, কঠোর মুখ আর কণ্ঠস্বরে আদেশের সেই তেজ। রাঘব আবার সেই সিকিউরিটি গার্ড হয়ে গেটে দাঁড়িয়ে সালাম করত এবং নিজের জায়গায় স্থির থাকত। এই দূরত্বটা জান বুঝে বজায় রাখা হয়েছিল, কিন্তু দূরত্ব সবসময় সন্দেহকে শান্ত করে না, বরং অনেক সময় তাকে আরও উস্কে দেয়। কিছুদিনের মধ্যেই ফিসফাস শুরু হয়ে গেল। ক্যান্টিন, লিফট, পার্কিং, সব জায়গায় সেই একই অসম্পূর্ণ কথা আর ইশারা। কেউ বলতো যে রাঘব এখন আগের চেয়ে বেশি ওপরে যায়, কেউ বলতো যে সিইও এখন আর আগের মতো নেই। কথাগুলো স্পষ্ট ছিল না, কিন্তু সেগুলোর মানে পরিষ্কার ছিল। রাঘব সবসময় শিখেছিল যে এমন সময়ে সবথেকে নিরাপদ রাস্তা হল চুপ থাকা। সে না কোনো সাফাই দিত, না কোনো কথার প্রতিবাদ করত, কিন্তু প্রতিটা অসম্পূর্ণ কথা তার ভেতরে কোথাও এক হালকা ফাটল রেখে যেত।
একদিন ডিউটির সময় তার এক সহকর্মী হাসতে হাসতে তাকে জিজ্ঞেস করে বসল যে সে আজকাল এত মনমরা হয়ে থাকে কেন। প্রশ্নটা সাধারণ ছিল, কিন্তু নজরটা ছিল তল্লাশি করার মতো। রাঘব হেসে কথা কাটিয়ে দিল, কিন্তু সে বুঝে গেল যে এটা কেবল শুরু। মানুষ উত্তর চায় না, মানুষ সংকেত চায়, এবং সংকেত যত দেরিতে মেলে সন্দেহ তত গভীর হতে থাকে। আরোহীও এই সব কিছু অনুভব করছিলেন। মিটিংগুলোতে তিনি আগের চেয়ে বেশি কঠোর হয়ে গিয়েছিলেন, যেন যে কোনো প্রশ্ন ওঠার আগেই সেটাকে চেপে দিতে চান। কিন্তু কখনো কখনো তার চোখে এক গভীর ক্লান্তি নেমে আসত, এমন ক্লান্তি যা শুধু কাজের চাপে আসে না। তিনি জানতেন যে যদি কেউ সত্যির একটা সুতোও পেয়ে যায়, তবে পুরো কাঠামোটা ভেঙে পড়তে পারে। তাই তিনি প্রতিটা দিন নিজেকে আরও শক্ত করে সামলাচ্ছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গাড়ির ভেতরের নীরবতা আরও ভারী হয়ে যেত। একদিন রাঘব নিচু স্বরে বলল যে অফিসে কথা হচ্ছে। আরোহী তার দিকে না তাকিয়েই বললেন যে কথা সবসময়ই হয়, তফাতেই যে আমরা সেই কথাগুলোকে নিজেদের ভেতরে কতটা জায়গা দিচ্ছি। তার গলা শান্ত ছিল, কিন্তু সেই শান্তিতে এক সতর্কতা লুকিয়েছিল, যেন তিনি কোনো এক আসন্ন ঝড়ের জন্য নিজেকে তৈরি করছেন। বাড়ির ভেতরে এখন সব কিছু আগের মতো সহজ রইল না। দুজনে নিজেদের ঘরে বেশি সময় কাটাতে শুরু করলেন, যেন বাইরের নজর থেকে বাঁচতে ভেতরে আরও দূরত্ব তৈরি করে নিয়েছেন। কখনো কখনো রাঘবের মনে হতো, এই দূরত্বটা জরুরি মনে হতো, তো কখনো মনে হতো যে এই দূরত্বই তাদের দুর্বল করে দিচ্ছে। এক সন্ধ্যায় সে ডিউটি থেকে ফিরল, তো দেখল যে আরোহী বসার ঘরে একা বসে আছে, ফোন হাতে নিয়ে স্ক্রিনটা নিভানো। সে কিছুই বলল না, শুধু চুপচাপ বসে রইল। সেই মুহূর্তে রাঘব বুঝল যে সন্দেহ শুধু বাইরে থেকে আসে না, তা ধীরে ধীরে ভেতরেও বাসা বেঁধে নেয়। আর যখন এমনটা হয়, তখন সব থেকে বেশি প্রয়োজন হয় ভরসার। সেই রাতে দুজনে খুব বেশি কথা বলেনি, কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, এটা এখন আর শুধু একটা চুক্তি ছিল না, এটা ছিল সমাজের নজর থেকে, প্রশ্ন থেকে এবং নিজের ভয়ের সাথে লড়াই করার শুরু। আর রাঘব জানত যে আসল মুশকিলগুলো হয়তো এবার শুরু হতে চলেছে। অফিসের হাওয়া এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যে কথাগুলো আগে শুধু ফিসফাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেগুলো এখন নজরে নামতে শুরু করেছিল। রাঘব গেটে দাঁড়িয়ে থাকত, কিন্তু সে পরিষ্কার অনুভব করতে পারত যে মানুষ এখন তাকে আগের মতো করে দেখে না। তাদের চোখে প্রশ্ন ছিল, তুলনা ছিল, আর কোথাও না কোথাও সেই কৌতূহলও ছিল, যা কোনো গল্প তৈরি হওয়ার আগে দেখা যায়। রাঘব বুঝে গিয়েছিল যে যখন সমাজ কোনো সম্পর্ককে নিজের মতো করে নাম দিতে শুরু করে, তখন সত্যিটা যতই নীরব থাকুক না কেন, সন্দেহ নিজে পথ বানিয়ে নেয়। সেই দুপুরে একটা ছোট ঘটনা পরিস্থিতিকে আরও ভারী করে দিল। মিটিং শেষ হওয়ার পর আরোহী দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলেন এবং প্রথমবার কোনো কিছু না ভেবেচিন্তে সরাসরি রাঘবের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি শুধু এটুকুই বললেন যে গাড়ি প্রস্তুত রাখতে। শব্দগুলো সামান্য ছিল, কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের জন্য সেটুকুই যথেষ্ট ছিল। সকলের নজর সেখানেই আটকে গেল, কান সতর্ক হয়ে গেল, আর সেই মুহূর্তেই অনেক অসম্পূর্ণ গল্প জন্ম নিয়ে নিল। রাঘব মাথা নিচু করে সম্মতি জানাল, কিন্তু ভেতরে তার মনে হল যেন তাদের এযাবৎকালের সাবধানতা কোনো এক মুহূর্তে দুর্বল হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গাড়ির ভেতরের নীরবতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী ছিল। রাঘব প্রথমবার নিজেকে আটকানোর চেষ্টা করল না। সে বলল যে মানুষ এখন খোলামেলাভাবে দেখতে শুরু করেছে, এবং তার ভয় হচ্ছে যে এই সব কিছু কোনো একদিন তাদের হাতের বাইরে চলে যাবে। আরোহী তার দিকে তাকালেন। তার চোখে বিরক্তি ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল ক্লান্তি। তিনি বললেন যে তিনি এই সব কিছু জানেন, আর এই কারণেই তিনি আরও কঠোর হয়ে উঠছেন। তার কাছে কঠোরতাই সবসময় ঢাল হয়ে থেকেছে, সেটাই তাকে এখনও বাঁচিয়ে রেখেছে। রাঘবের গলায় এখন চাপা বোঝা পরিষ্কার ফুটে উঠছিল। সে বলল যে সে শুধু একটা নাম হয়ে থাকতে চায় না, যার ওপর বারবার সন্দেহের আঙুল উঠবে। সে রোজ উর্দি পড়ে কাজে যায়, এবং সেখানে তার সম্মান চাই, কোনো দয়া বা ফিসফাস নয়। এটা প্রথমবার ছিল যখন সে নিজের কষ্টের কথা খুলে বলল। আরোহী কিছুক্ষণ চুপ করে রইলেন। সম্ভবত তিনি এই সংঘাতের আশা করেননি। তিনি সবসময় সিদ্ধান্ত নিজে নিয়ে এসেছেন, কিন্তু প্রথমবার কেউ তাকে এটা মনে করিয়ে দিচ্ছিল যে তার সিদ্ধান্তের প্রভাব অন্য কারোর জীবনের উপরও পড়ছে। বাড়ি পৌঁছতেই দুজনে নিজেদের ঘরে চলে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু প্রশ্নগুলো ঘরেই রয়ে গেল। সেই রাতে রাঘব অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল যে এই সম্পর্ক এখন শুধু বাইরের নজরে নয়, ভেতরের নীরবতাতেও ভেঙে যেতে পারে। অন্যদিকে আরোহী নিজের ঘরে বসে রইলেন। তিনি প্রথমবার নিজেকে এটা জিজ্ঞেস করলেন যে তিনি কি সত্যিই প্রতিটি লড়াই একা লড়তে পারবেন। সিইও হওয়ার অভ্যাস তাকে সবসময় মজবুত বানিয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি আলাদা ছিল। পরের দিন অফিসে পরিবেশ আরও কড়া হয়ে উঠল।
প্রশ্নগুলো এখন আর ইশারায় সীমাবদ্ধ রইল না। রাঘব প্রতি মুহূর্তে এটা অনুভব করছিল যে তার প্রতিটি নীরবতা এখন কোনো না কোনো সন্দেহকে আরও গভীর করছে। সেই দিন তার ভেতরে এই ভয়টা প্রথমবার পরিষ্কার হয়ে উঠল যে সে কি এই গল্পে শুধু একটা ঘুঁটি হয়ে গেল। সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল তখন দেখল যে আরোহী রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। এটা একটা সাধারণ দৃশ্য ছিল, কিন্তু তাদের জন্য নতুন ছিল। তিনি তার দিকে না তাকিয়েই বললেন যে তিনি জানেন পরিস্থিতি তার জন্যও সহজ নয়। তার গলায় প্রথমবার আদেশ ছিল না, ছিল শুধু স্বীকারোক্তি। রাঘব কিছুই বলল না, কিন্তু সেই মুহূর্তে সে অনুভব করল যে সংঘাতের পরেও এই সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়নি। তাদের মাঝে এখন দূরত্বও ছিল আর প্রশ্নও, কিন্তু একটা সত্যিও ফুটে উঠতে শুরু করেছিল। এই সম্পর্ক এখন শুধু লোক দেখানো রইল না, এটা দুই জীবনের মুখোমুখি হওয়া হয়ে দাঁড়িয়েছে, যেখানে দুজনকেই ঠিক করতে হবে যে তারা পরিস্থিতির সাথে আলাদা আলাদা লড়বেন নাকি একে অপরের সাথে দাঁড়িয়ে লড়বেন। আর এখান থেকেই গল্পটা আরও এক গভীর মোড়ের দিকে এগোতে শুরু করল। সেই সংঘাতের পর ঘরের নীরবতা বদলে গিয়েছিল। আগে সেই নীরবতা দূরত্বে ভরা থাকত, এখন তাতে এক ধরনের সতর্কতা আর কোমলতা মিশে গিয়েছিল, যেন দুজনে কোনো এক নাজুক জিনিসের চারধারে খুব সাবধানে চলাফেরা করছেন। রাঘব অনুভব করল যে সে এখন বাড়ি ফেরার সময় নিজের পায়ের আওয়াজের ওপর খেয়াল রাখতে শুরু করেছে। রান্নাঘর থেকে আসা হালকা নড়াচড়ার আওয়াজ সে শুনে নেয় এবং বিনা কারণেই সেই ঘরের দিকে তাকিয়ে ফেলে যেখানে আরোহী থাকতেন। এটা কোনো ভেবেচিন্তে করা কাজ ছিল না, শুধু একটা অভ্যাস ছিল যা ধীরে ধীরে তৈরি হচ্ছিল, ঠিক যেমন কোনো নির্জন জায়গায় আলোর এক সরু রেখা তৈরি হয়ে যায়। এক সন্ধ্যায় যখন সে দেরি করে ফিরল তখন ঘরে অদ্ভুত এক শান্তি ছিল। আলো জ্বলছিল, কিন্তু কোথাও কোনো শব্দ আসছিল না। সে দেখল যে আরোহী সোফায় বসে আছেন, জুতো খোলা অবস্থায়, চোখ বন্ধ করে। তার মুখটা ক্লান্ত ছিল, তেমন ক্লান্তি যা শুধু কাজ থেকে আসে না, বরং অনেক দিন ধরে নিজেকে সামলে রাখার ফলে আসে। রাঘব কিছু জিজ্ঞেস না করেই রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে তার পাশে রেখে দিল। আরোহী চোখ খুললেন, এক মুহূর্তের জন্য তাকে দেখলেন এবং তারপর চুপচাপ জলটা নিয়ে নিলেন। তিনি ধন্যবাদ বললেন খুব ধীর গলায়, যেন শব্দগুলোকে খুব বেশি ওজন দিতে চাইলেন না। সেই ছোট একটা মুহূর্তে রাঘব উপলব্ধি করল যে কখনো কখনো সবথেকে বড় ঘনিষ্ঠতা কোনো কথা বলা ছাড়াই তৈরি হয়। সেই রাতে দুজনে অনেক রাত পর্যন্ত জেগে রইলেন। রাঘব নিজের ঘরে ছিল, কিন্তু সে পরিষ্কার অনুভব করতে পারছিল যে ঘরে আর একজনও জেগে আছে। এই অনুভূতি আগেও ছিল, তবে আজ তাতে ভয় ছিল না, বরং তাতে এক অদ্ভুত তৃপ্তি ছিল, যেন কেউ কথা না বলেই জানিয়ে দিল যে সে একা নয়। পরের কয়েকদিনে এমন ছোট ছোট মুহূর্ত জুড়তে শুরু করল। কখনো সকালের চা রাঘব বানিয়ে দিত, কখনো আরোহী। কোনো আদেশ নেই, কোনো হিসেব নেই, শুধু এক সাধারণ অংশীদারিত্ব যা নিজে নিজেই তৈরি হচ্ছিল। একদিন আরোহী হঠাৎ বললেন যে তার হালকা মাথা ঘুরছে। রাঘব কিছু না ভেবেই তার চেয়ারটা টেনে দিল। তিনি মুহূর্তের জন্য থামলেন, তারপর বসে পড়লেন। দুজনের নজর মিলল, আর এবার সেই নজরে দ্বিধা কম ছিল, ভরসা বেশি। কেউ কিছুই বলল না, কিন্তু দুজনেই বুঝতে পারছিলেন যে কিছু একটা বদলাচ্ছে। সেই রাতেই আবার বৃষ্টি এলো, বিদ্যুৎ চলে গেল, আর ঘর অন্ধকারে ডুবে গেল। রাঘব মোবাইলের আলো নিয়ে বসার ঘরে এসে বসল। কিছুক্ষণ পর সে অনুভব করল যে আরোহীও সেখানে এসে বসেছেন। তিনি কিছুই বললেন না, শুধু পাশে বসে পড়লেন। বাইরে বৃষ্টির শব্দ ছিল, আর ভেতরে দুই মানুষের নিঃশ্বাস। সেই মুহূর্তে কোনো চুক্তির কথা মনে পড়ল না, কোনো শর্ত মনে পড়ল না, শুধু এই উপলব্ধি হল যে ভয় এখন আর ততটা ভারী নয়। আরোহী ধীরে ধীরে বললেন যে তার অন্ধকার পছন্দ নয়। রাঘব কোনো চিন্তা ছাড়াই বলল যে সে এখানেই আছে। শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে স্থিরতা ছিল। প্রথমবার আরোহী অনুভব করলেন যে তাকে প্রতিটি জিনিস একা সামলাতে হচ্ছে না, আর রাঘব প্রথমবার এটা অনুভব করল যে কারোর ভরসা হওয়াটা বোঝা হয় না, বরং মানুষকে ভেতর থেকে মজবুত করে। সেই রাতে দুজনে অনেকক্ষণ সেখানেই বসে রইলেন। না কোনো প্রতিশ্রুতি হল, না কোনো প্রশ্ন, কিন্তু নীরবতার মানে বদলে গিয়েছিল। পরের দিন অফিসে সেই একই দূরত্ব বজায় রইল, সেই একই সাবধানতা। কিন্তু বাড়ি ফেরার সময় এখন সেই দূরত্ব আর ততটা ঠান্ডা মনে হতো না। কখনো কখনো নজর মিলে যেত আর তাড়াতাড়ি সরে যেত, যেন দুজনেরই ভয় যে যদি বেশিক্ষণ আটকে যায় তবে এমন কিছু অনুভব হয়ে যাবে যার নাম রাখার সাহস এখনও নেই। রাঘব জানত যে সে এখনও একে ভালোবাসা বলতে পারে না, আর আরোহীও জানতেন যে এটা ভরসার পুরো নামও নয়।
কিন্তু দুজনেই এটা বুঝতে শুরু করেছিলেন যে এই সম্পর্ক এখন শুধু পরিস্থিতির দান নয়, এতে এমন কিছু জুড়ছে যা কাগজে লেখা হয়নি বা যা কোনো চুক্তির অংশ ছিল না। এটা সেই মুহূর্তগুলোতে তৈরি হচ্ছিল যেখানে কোনো দর্শক ছিল না, আর সম্ভবত এটাই কারণ ছিল যে এটা ধীরে ধীরে কিন্তু সত্যির সাথে জন্ম নিচ্ছিল। দিনগুলো এখন কোনো উদ্দেশ্য ছাড়াই একে অপরের হিসেবে চলতে শুরু করল। রাঘব এটা গুনত না যে সে কখন রান্নাঘরে গেল বা কখন বসার ঘরে বসল, কিন্তু সে এটা অবশ্যই অনুভব করতে শুরু করেছিল যে তার দিনচর্যায় আরোহীর উপস্থিতি এক স্থির বিন্দু হয়ে উঠেছে। সে যদি দেরি করে বের হতো তবে সে ঘড়ির দিকে একটা নজর উঠতে দেখত। সে যদি ক্লান্ত হয়ে ফিরত তবে চা নিজে থেকেই টেবিলে চলে আসত। কেউ এটা ঠিক করেনি যে এমন হওয়া উচিত, তবুও এমনটা হতে শুরু করেছিল, আর এটাই তাকে ভয় ধরাতে শুরু করেছিল। রাঘব জানত যে এই সম্পর্ক কোন শর্তে শুরু হয়েছিল। সে জানত যে চুক্তি আবেগ দিয়ে চলে না, তবুও প্রতিবার যখন সে নিজেকে বোঝানোর চেষ্টা করত, কোনো একটা ছোট মুহূর্ত সেই যুক্তিকে ভেঙে দিত। এক সন্ধ্যায় আরোহী তাকে জিজ্ঞেস করলেন যে সে দেরি করে ফিরল কেন। প্রশ্নটা সাধারণ ছিল, কিন্তু তাতে উদ্বেগ ছিল। সেই মুহূর্তেই রাঘব উপলব্ধি করল যে এই উদ্বেগ নিছক আনুষ্ঠানিক নয়, এটা সেই জায়গা ছিল যেখানে সীমারেখাগুলো ঝাপসা হতে শুরু করেছিল। আরোহীর ভেতরেও বদলটা পরিষ্কার ছিল। তিনি এখন রাঘবের অনুপস্থিতি খেয়াল করতে শুরু করেছিলেন। তিনি যদি কোনো মিটিংয়ে ফেসে যেতেন তবে তার মন এদিক ওদিক করতে থাকত। এটি সেই একই মহিলা ছিলেন যিনি বছরের পর বছর একা সিদ্ধান্ত নিয়েছিলেন, যিনি কখনো কারো ওপর নির্ভর করতে শেখেননি। এখন তাকে এই ব্যাপারটা ভাবাতে শুরু করেছিল যে রাঘবের নীরবতাও তাকে শান্তি দিতে শুরু করেছে। এই শান্তিটা ভালোও লাগত, আবার ভীতিজনকও মনে হতো। এরই মাঝে অফিসে একটা ঘটনা ঘটল যা এই নাজুক ভারসাম্যকে নাড়িয়ে দিল। রাঘবকে হঠাৎ সুরক্ষা প্রধানের ঘরে ডাকা হলো। প্রশ্নগুলো সরাসরি ছিল না, কিন্তু ইশারা পরিষ্কার ছিল। জিজ্ঞেস করা হলো যে সে সাম্প্রতিক দিনগুলোতে সিইওর এত কাছাকাছি দেখা যায় কেন, তাকে কি কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। রাঘব সেই একই উত্তর দিল যা সে সব সময় দিয়ে এসেছে, যে সে শুধু নিজের কাজ করছে। কিন্তু ঘর থেকে বেরোনোর সময় সে বুঝে গেল যে সন্দেহ এখন আর শুধু নজরে সীমাবদ্ধ নেই, এবার তা দাপ্তরিক দেওয়ালে ধাক্কা খেতে শুরু করেছে। সেই সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল, তার মুখ ভার হয়েছিল। আরোহী কিছু না জিজ্ঞেস করেই বুঝে নিলেন যে কিছু একটা ঠিক নেই। তিনি কোনো দ্বিধা ছাড়াই তার পাশে এসে বসলেন। রাঘব প্রথমে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তারপর সে সব বলে দিল। শব্দগুলো বেরিয়ে এলো, আর তাদের সাথে সেই ভয়টাও বাইরে চলে এলো যাকে সে ভেতরে চেপে রেখেছিল। আরোহী মাঝখানে থামালেন না। এটা প্রথমবার ছিল যখন তিনি কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করছিলেন না, শুধু শুনছিলেন। আর সম্ভবত এটাই রাঘবের জন্য সবথেকে বড় ভরসা ছিল। সেই রাতে দুজনে অনেকক্ষণ কথা বললেন। কাজের কথা নয়, চুক্তির কথা নয়, বরং সেই সব ভয়ের কথা যেগুলো তারা কখনো কারো সামনে রাখেনি। রাঘব বলল যে তার ভয় হচ্ছে পাছে সেই গল্পে শুধু একটা ঢাল হয়ে থেকে যায়। আরোহী বললেন যে তার ভয় হচ্ছে পাছে তিনি আবার কারোর ওপর ভরসা করে ভেঙে পড়েন। সেই শব্দগুলোতে না কোনো অভিযোগ ছিল, না কোনো প্রতিশ্রুতি, কিন্তু একটা সত্যি ছিল যা দুজনকে আরও কাছাকাছি নিয়ে এলো। এই ঘনিষ্ঠতাতেই আরেক সীমা ঝাপসা হয়ে গেল। দুজনেরই এটার উপলব্ধি ছিল, কিন্তু কেউ তার নাম দেওয়ার চেষ্টা করেনি। সম্ভবত এই কারণে যে নাম দিলে দায়িত্ব বেড়ে যায়, আর দায়িত্ব নিতে দুজনেই ভয় পেতেন। বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল, আর জানলার কাঁচে জলের ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছিল। রাঘব অনুভব করল যে এখন তার সবথেকে বড় ভয় এটা নয় যে মানুষ কি বলবে, বরং এটা যে যদি এই সব কিছু কোনো একদিন শেষ হয়ে যায় তবে সে নিজেকে কিভাবে সামলাবে। সেই রাতে যখন দুজনে নিজেদের ঘরে ফিরলেন, দরজা বন্ধ ছিল, কিন্তু মন খোলা ছিল। এই সম্পর্ক এখন এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছিল, না পুরোপুরি চুক্তির, না পুরোপুরি ভালোবাসার। আর সম্ভবত এটাই সেই জায়গা হয় যেখানে মানুষ সবথেকে বেশি সত্যবাদীও হয়, আবার সবথেকে বেশি দুর্বলও হয়। যেদিন সবকিছু সত্যিই বদলাতে শুরু করল, তা কোনো সতর্কবাণী নিয়ে আসেনি। সকালে ঘরে সেই একই নিস্তব্ধতা ছিল, সেই একই সাবধানতা যেমনটা গত কয়েকদিন ধরে চলে আসছিল। রাঘব ডিউটিতে বেরিয়ে গেল, আর আরোহী নিজের মিটিংগুলোতে ডুবে গেলেন। দুজনেই নিজের নিজের দিনের অংশ শুরু করলেন, এটা না ভেবেই যে আজকের দিন সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসবে যেগুলোকে তারা এখন পর্যন্ত এড়িয়ে এসেছে। দুপুরের পর অফিসে একটা নাম ধীরে ধীরে চাউর হতে লাগল। কেউ স্পষ্টভাবে বলছিল না, কিন্তু ইশারায় সবকিছু বলা হচ্ছিল। একজন পুরনো বিনিয়োগকারী, এক এমন লোক যে আগেও কোম্পানির সাথে যুক্ত ছিল, সিইওর সাথে দেখা করতে এলো। রাঘবের জন্য এই ব্যাপারটা তখনই ভারী হয়ে গেল যখন সে পার্কিংয়ে সেই লোকটাকে দেখল।
তার হাঁটাচলা আত্মবিশ্বাসে ভরা ছিল, দামি পোশাক ছিল, আর তার নজর এদিক ওদিক ঘুরছিল না। সে সরাসরি সেই তলার দিকে এগোচ্ছিল যেখানে আরোহীর কেবিন ছিল। রাঘব তার নাম জানত না, কিন্তু তার ভেতরে এই উপলব্ধি পরিষ্কার ছিল যে এই সাক্ষাৎ সাধারণ নয়। কিছু মানুষ এমন হয় যাদের উপস্থিতিই পরিবেশ বদলে দেয়, আর এই লোকটা তাদের মধ্যেই একজন ছিল। সন্ধ্যায় রাঘব যখন বাড়ি ফিরল, আরোহী আগেই সেখানে ছিলেন। তার মুখে ক্লান্তির চেয়ে বেশি একটা উত্তেজনা বা দুশ্চিন্তা ছিল, যেন দিনভর কিছু সামলাতে সামলাতে তিনি ভেতর থেকে চুপ হয়ে গিয়েছেন। তিনি কিছুই বললেন না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলছিল। রাঘব জলের গ্লাস রাখল এবং পাশে বসল। কিছুক্ষণ পর আরোহী ধীরে ধীরে বললেন যে আজ অফিসে তার অতীত সামনে চলে এসেছে। তিনি নাম নিলেন না, কিন্তু যে সুরে বললেন তাতেই ভয় লুকিয়েছিল। রাঘব জিজ্ঞেস করল যে এ কি সেই লোক যার কথা তিনি কখনো অসম্পূর্ণ শব্দে উল্লেখ করেছিলেন? আরোহী মাথা নাড়লেন। তিনি জানালেন যে সেই লোকটা এখন ফিরে এসেছে এবং সে অনেক কিছু জানে। সে এটাও জানে যে তিনি এখন বিবাহিত। এটা বলার সময় তার গলাটা কেঁপে গেল। এই ভয় শুধু সমাজের ছিল না, এটা ছিল সেই অতীতের যাকে তিনি অনেক পেছনে ফেলে এসেছেন বলে মনে করতেন। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। আরোহী বললেন যে সেই লোকটা এই সত্যিটাকে নিজের লাভের জন্য ব্যবহার করতে পারে। সে প্রশ্ন তুলতে পারে, কথা ছড়াতে পারে এবং চাইলে অনেক কিছু ভেঙে দিতে পারে। রাঘব চুপচাপ শুনতে থাকল। তার ভেতরে রাগও ছিল, আবার চিন্তাও ছিল, কিন্তু সবথেকে বেশি ছিল এক উপলব্ধি যে এখন এই লড়াই আর ফিসফাসের নয়, এখন বিপদ সামনে দাঁড়িয়েছিল। রাঘব জিজ্ঞেস করল যে তিনি কি করতে চান। আরোহী কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন যে তিনি জানেন না। এই স্বীকারোক্তি সেই মহিলার জন্য সহজ ছিল না, যিনি সবসময় প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। প্রথমবার তিনি মানলেন যে তার কাছে প্রতিটি উত্তর নেই। সেই মুহূর্তেই রাঘব বুঝে নিল যে সে যদি এখন পিছিয়ে যায়, তবে সে শুধু একটা চুক্তি থেকে নয়, বরং একজন মানুষের থেকেও মুখ ফিরিয়ে নেবে। সে বলল যে ভবিষ্যতে যাই হোক না কেন, সে পালানোর লোক নয়। শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। আরোহী তার দিকে তাকালেন, যেন কেউ প্রথমবার কোনো শর্ত ছাড়াই তার সাথে থাকার কথা বলেছে। সেই মুহূর্তে দুজনে অনুভব করলেন যে তাদের সম্পর্ক আর কাগজ বা শর্তে বাধা রইল না। এখন তা অতীত আর বর্তমানের মাঝে দাঁড়িয়ে থাকা এক সরাসরি টক্কর হয়ে দাঁড়িয়েছে। রাত গভীর হয়ে গিয়েছিল। বাইরে রাস্তাঘাট শান্ত ছিল, কিন্তু ঘরের ভেতরে অস্থিরতা জাগছিল। দুজনে নিজেদের ঘরে চলে গেলেন, কিন্তু এবার দরজা বন্ধ হওয়া সত্ত্বেও দূরত্ব আগের মতো ছিল না। এক না বলা ভরসা তৈরি হয়ে গিয়েছিল। যাই আসুক না কেন, তার মোকাবিলা একা করা হবে না। এবং সম্ভবত এটাই সেই মুহূর্ত ছিল যখন গল্পটি তার সবথেকে বিপজ্জনক পথে পা রেখে দিল। পরের দিন সকালে অফিসের হাওয়া আগের চেয়ে অনেক বেশি ভারী ছিল। সেই একই গেট, সেই একই মানুষ, কিন্তু রাঘবের মনে হচ্ছিল আজ প্রতিটি নজর কিছু একটা জিজ্ঞেস করছে। সে নিজের জায়গায় দাঁড়িয়েছিল, তবুও তার নজর বারবার পার্কিংয়ের দিকে চলে যাচ্ছিল, যেন কোনো এক অজানা শব্দের প্রতীক্ষায়। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটা দেখা গেল, সেই একই আত্মবিশ্বাসে ভরা চাল। লোকটা না থেমে ভেতরে গেল, যেন তার কোনো অনুমতি প্রয়োজনই নেই। রাঘব কিছুই করল না, শুধু দেখল এবং বুঝে নিল যে আজ প্রশ্ন শুধু বাতাসে থাকবে না। দুপুর হতে হতে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সিইওর ঘরে এক দীর্ঘ মিটিং চলছে। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতরের নীরবতা বাইরে পর্যন্ত অনুভব করা যাচ্ছিল। রাঘব নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু প্রতিটা মিনিট যেন ভারী হতে থাকল। কয়েক ঘন্টা পর সেই লোকটা বাইরে বেরোল। তার মুখে হালকা হাসি ছিল, জয়ের মতো নয়, বরং আশ্বস্ত হওয়ার মতো। যাওয়ার সময় তার নজর রাঘবের সাথে ধাক্কা খেল। সেই নজরটা ছোট ছিল, কিন্তু তাতে এটা পরিষ্কার ছিল যে খেলা শুরু হয়ে গেছে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাঘবের ভেতরে তোলপাড় চলছিল। সে বুঝে গিয়েছিল যে এখন এই গল্প ফিসফাস ছাড়িয়ে এগিয়ে গেছে। বাড়ি পৌঁছালো তো দেখল আরোহী আগেই সেখানে। তিনি জানলার পাশে দাঁড়িয়েছিলেন, বাইরের রাস্তা দেখছিলেন, যেন ভেতরের অস্থিরতাকে বাইরে ছেড়ে দিতে চান। রাঘব কিছুই জিজ্ঞেস করল না, তার উপস্থিতি যথেষ্ট ছিল। আরোহী ঘুরলেন এবং তার চোখে ভয়ের সাথে সাথে রাগও ছিল। তিনি জানালেন যে সেই লোকটা সরাসরি হুমকি দেয়নি, কিন্তু ইশারা পরিষ্কার ছিল। সে এই বিয়েকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চায়। বোর্ড পর্যন্ত কথা পৌঁছে দেওয়ার প্রস্তুতিতে আছে, আর দরকার পড়লে মিডিয়ার নামও সে নিয়েছে। এটা এখন আর ব্যক্তিগত বিষয় রইল না, এটা মর্যাদা আর ভবিষ্যতের সাথে জড়িয়ে গিয়েছিল। আরোহী দীর্ঘশ্বাস নিয়ে বললেন যে সম্ভবত সবথেকে নিরাপদ রাস্তা এটাই হবে যে তারা কিছু সময়ের জন্য দূরত্ব বজায় রাখে, যাতে প্রশ্নগুলো ঠান্ডা হয়ে যায়। এই পরামর্শ কোনো চাতুরি থেকে নয়, বরং ভয় থেকে এসেছিল। রাঘবের ভেতরে কিছু একটা আঁকড়ে ধরল। সে বুঝল যে এই ভয়টা সেই জায়গা থেকেই আসছে যেখান থেকে কখনো ভরসা জন্মেছিল।
সে শান্ত গলায় বলল যে যদি তারা আজ পিছিয়ে যায় তবে এই লোকটা আরও মজবুত হবে। আজ যদি তারা মাথা নত করে তবে কাল সবাই মাথা নত করানোর চেষ্টা করবে। সে পরিষ্কার জানিয়ে দিল যে সে কোনো ঢাল নয় যাকে প্রয়োজনে সামনে করা হবে আর তারপর পেছনে সরিয়ে দেওয়া হবে। এটা তার জীবন, এটা তার সম্মান। আরোহী তার কথা শুনলেন। কিছুক্ষণের জন্য তিনি আবার সেই সিইও হয়ে গেলেন, যিনি প্রতিটি ঝুঁকি মেপে দেখেন, প্রতিটি বিকল্পের হিসাব করেন। কিন্তু তারপর তার চোখে কিছু একটা ভাঙতে দেখা গেল। তিনি প্রথমবার স্বীকার করলেন যে তিনি ভয় পাচ্ছেন। পথ চলে যাওয়া থেকে নয়, বরং কাউকে হারিয়ে ফেলার ভয়। এই স্বীকারোক্তি কোনো রণকৌশলের অংশ ছিল না, এটা ছিল একজন মানুষের সত্যি। ঘরে নীরবতা ছেয়ে গেল। দুজনেই বুঝতে পারছিলেন যে এটা সেই মোড় যেখানে অর্ধেক সিদ্ধান্ত কাজে আসে না। শেষ পর্যন্ত আরোহী বললেন যে যদি লড়তে হয় তবে তিনি একা লড়বেন না। এটা কোনো বড় ঘোষণা ছিল না, শুধু একটা সরাসরি সিদ্ধান্ত ছিল। রাঘব মাথা নাড়ল। বাইরে শহর নিজের গতিতে চলছিল, কিন্তু ঘরের ভেতরে একটা রাস্তা ঠিক হয়ে গিয়েছিল। যাই আসুক না কেন, তা থেকে বাঁচা হবে না। এখন এই গল্প ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার রইল না, এটা সত্যের সাথে দাঁড়িয়ে থাকার গল্প হয়ে দাঁড়িয়েছে, তার দাম যাই হোক না কেন। সিদ্ধান্ত নেওয়ার পরের সকালটা সবসময় আলাদা মনে হয়। রাঘব এই কথাটা সেই দিন পরিষ্কারভাবে বুঝল। বাড়ি সেই একই ছিল, দেওয়ালগুলোও একই ছিল, কিন্তু বাতাসে এক উত্তেজনা মিশেছিল, যেন কোনো এক অদৃশ্য বোঝা ঘরের কোণগুলোতে জমে গেছে। দুজনে খুব বেশি কথা না বলে দিন শুরু করলেন। না কোনো অনুশোচনা ছিল, না কোনো উৎসাহ। শুধু এই পরিষ্কার উপলব্ধি ছিল যে এখন প্রতিটি পদক্ষেপের একটা মূল্য দিতে হবে, এবং সেই মূল্য সহজ হবে না। অফিসে পৌঁছতেই প্রভাব দেখা দিতে শুরু করল। রাঘব দেখল যে মানুষ এখন আর নজর লোকানোর চেষ্টা করছে না। কিছু মুখ অনেক বেশি সতর্ক ছিল, কিছু জিজ্ঞাসা নিয়ে। সে নিজের কাজে লেগে রইল, কিন্তু ভেতরের অস্থিরতাকে উপেক্ষা করা মুশকিল হচ্ছিল। দুপুর হতে হতে সে আবার ডাক পেল। এবার প্রশ্নগুলো আগের চেয়ে অনেক বেশি সরাসরি ছিল। তাকে জিজ্ঞাসা করা হলো যে সে কি কোনো ব্যক্তিগত পরিস্থিতির কারণে নিজের পেশাদারি দায়িত্বগুলোকে প্রভাবিত হতে দিচ্ছে। রাঘব ধৈর্য বজায় রাখল। সে বলল যে তার কাজ সুরক্ষা নিশ্চিত করা, এবং সে সেটাই করছে। শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু ঘরে বসে থাকা মানুষগুলো বুঝতে পারছিল যে এই মামলা এখন আর শুধু শৃঙ্খলার রইল না। ওদিকে আরোহীর জন্য দিনটা আরও বেশি ভারী ছিল। বোর্ডের এক জরুরি মিটিং ডাকা হলো। প্রশ্ন তার যোগ্যতার উপর ছিল না, বরং তার ব্যক্তিগত জীবনের সীমানার উপর ছিল। তিনি জানতেন যে এটাই সেই বিন্দু যেখানে অতীত আর বর্তমান মুখোমুখি দাঁড়িয়ে আছে। তিনি শান্ত ও নিয়ন্ত্রিত স্বরে বললেন যে তার ব্যক্তিগত জীবন কোম্পানির সিদ্ধান্তকে প্রভাবিত করে না এবং করবেও না। এটা কোনো ভাষণ ছিল না, বরং একটা পরিষ্কার সীমারেখা টানার চেষ্টা ছিল। তবুও তিনি অনুভব করলেন যে কিছু মানুষের জন্য এই সীমারেখাটা যথেষ্ট হবে না। সন্ধ্যা হতে হতে চাপ বাইরের দুনিয়া পর্যন্ত পৌঁছে গেল। অফিসের বাইরে কিছু সাংবাদিক দেখা যেতে লাগল। ক্যামেরা এখনও বন্ধ ছিল, প্রশ্ন এখনও বাতাসে ভাসছিল, কিন্তু তাদের উপস্থিতিই যথেষ্ট ছিল। রাঘব দূর থেকে এই সব কিছু দেখল, আর প্রথমবার তার উপলব্ধি হল যে এই লড়াই এখন বাড়ি আর অফিসের মধ্যে সীমাবদ্ধ রইল না। এখন তা সেই সব মানুষের কাছে পৌঁছে গেছে যারা গল্পের চেয়ে সত্যিটাকে বেশি দ্রুত ছড়িয়ে দেয়। বাড়ি ফেরার সময় দুজনেই ক্লান্ত ছিলেন, শরীরে নয় বরং ভেতর থেকে। তারা বসে দিনটি নিয়ে কথা বললেন। রাঘব জানালো তাকে কিভাবে প্রশ্ন করা হয়েছে। আরোহী বোর্ড মিটিংয়ের কথা উল্লেখ করলেন। কোনো অভিযোগ ছিল না, শুধু সত্যিটা ছিল। সেই কথাবার্তায় একটা কথা পরিষ্কার ছিল, যে এই রাস্তা লম্বা আর কঠিন হতে চলেছে। প্রতিদিন কোনো না কোনো নতুন পরীক্ষা সামনে আসবে, আর প্রতিটা পরীক্ষা তাদের সিদ্ধান্তকে যাচাই করবে। আরোহী প্রথমবার বললেন যে এই সব কিছুর জন্য তার কোনো অনুশোচনা নেই, কিন্তু ভয় আছে। ভয় এই যে পাছে এই লড়াই রাঘবকে ভেঙে না দেয়। রাঘব তার দিকে তাকালো এবং বলল যে তারও ভয় আছে, কিন্তু তার চেয়ে বড় ভয় তার তখন লাগত যদি সে চুপচাপ পিছিয়ে যেত। সে বলল যে সম্মান শুধু অন্যদের নজরেই বাঁচে না, একে মানুষকে নিজের ভেতরেও বাঁচিয়ে রাখতে হয়। রাত গভীর হলো, বাইরে শহরের আওয়াজ কমে এলো, কিন্তু ঘরের ভেতরে দুজনেই জেগে রইলেন। তারা এটা বুঝে গিয়েছিলেন যে এই গল্প এখন আর কোনো চুক্তি বা অজুহাতে থামবে না। যা হবে সামনে হবে, আর তার দায়িত্ব সামনেই নিতে হবে। এটাই সেই মূল্য ছিল যা তারা সত্যের সাথে দাঁড়িয়ে থাকার জন্য বেছে নিয়েছিল। এবং সম্ভবত এই মুহূর্তেই দুজনে এটাও বুঝলেন যে কোনো সম্পর্কের আসল পরীক্ষা শান্তিতে নয় বরং সংকটে হয়। যখন হারানোর ভয় সবথেকে বেশি থাকে আর তবুও মানুষ পিছিয়ে যায় না, তখন যা বেঁচে থাকে তাই আসল হয়। নীরবতা অনেক সময় সবথেকে বড় চিৎকারে পরিণত হয়। পরের কয়েকদিনে রাঘব আর আরোহী এটাই অনুভব করলেন।
অফিসে প্রশ্ন এখন নজর ছাপিয়ে সামনে এগিয়ে গেছে। কিছু কথা দাপ্তরিক ইমেলে নেমে এলো, কিছু আলোচনা বন্ধ ঘরে হতে লাগল। রাঘবকে চাকরি থেকে সরানো হলো না, কিন্তু তার ডিউটি বদলে দেয়া হলো। তাকে গেট থেকে সরিয়ে ভেতরের কম গুরুত্বপূর্ণ অংশে পাঠিয়ে দেয়া হলো। এটা কোনো শাস্তি ছিল না, কিন্তু একটা সংকেত ছিল। সে বুঝে গেল যে চাপ এখন ধীরে ধীরে দিক পরিবর্তন করছে, আর লক্ষ্য একদম পরিষ্কার। আরোহীর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছিল। বোর্ডের কিছু সদস্য তার পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু কিছু এমনও ছিলেন যারা এই সুযোগটাকে তার দুর্বলতা হিসেবে দেখছিলেন। প্রতিটি মিটিংয়ে সেই একই প্রশ্ন আলাদা আলাদা শব্দে ফিরে আসত। তিনি কি পরিস্থিতি সামলাতে পারছেন? তার ব্যক্তিগত জীবন কি কোম্পানির ইমেজের উপর প্রভাব ফেলছে? আরোহী প্রতিবার ধৈর্যের সাথে উত্তর দিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভেতরে তিনি জানতেন যে এই লড়াই শুধু যুক্তি দিয়ে জেতা যাবে না। এখানে আবেগও বাজি ধরা ছিল, আর সেটাই সবথেকে অস্থির জমি হয়। এক সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তিনি রাঘবকে বললেন যে বোর্ড এক অস্থায়ী সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। তাকে কিছু সময়ের জন্য জনসমক্ষে দায়িত্বগুলো থেকে পিছিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এই শব্দগুলো পরামর্শের মতো ছিল, কিন্তু তাদের পেছনে সতর্কতা লুকানো ছিল। রাঘব চুপ করে রইল। সে বুঝতে পারছিল যে এই চাপ সরাসরি আরোহীর ওপর নয়, বরং তার মাধ্যমে তাদের দুজনের ওপর দেয়া হচ্ছে, যাতে কেউ না কেউ নতি স্বীকার করে। সেই রাতে কথা অনেক দূর গড়াল। প্রথমবার তারা সেই বিকল্পটিকে সামনে রাখল যা তারা এযাবৎকাল এড়িয়ে এসেছে। রাঘব শান্ত গলায় বলল যে যদি কাউকে পিছিয়ে যেতে হয় তবে সে হবে। সে বলল সে নিজের চাকরি ছেড়ে দিতে পারে, অন্য কোথাও চলে যাবে, যাতে প্রশ্নের আগুন ঠান্ডা হয়ে যায়। এটা কোনো আবেগপূর্ণ ঘোষণা ছিল না, বরং এক ঠান্ডা মাথায় ভেবে দেখা প্রস্তাব ছিল। ঘরে নীরবতা নেমে এলো। এটা সম্মতের নীরবতা ছিল না, বরং সেই যন্ত্রণার ছিল যা দুজনেই অনুভব করছিলেন। আরোহীর চোখে প্রথমবার রাগ ফুটে উঠল। তিনি বললেন যে এটা সমাধান নয়, এটা বলিদান, আর তিনি এই ধরনের বলিদান স্বীকার করবেন না। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে যদি রাঘব পিছিয়ে যায়, তবে এটা সেই সব মানুষের জয় হবে যারা সবসময় মনে করে এসেছে যে শক্তি শুধু পদ আর টাকা থেকেই আসে। তিনি বললেন যে তিনি এই লড়াইয়ে কাউকে ঢাল বানিয়ে সামনে করবেন না, তার দাম যাই হোক না কেন। রাঘব তার কথা শুনল। তার ভেতরে দুটো ভাব ধাক্কা খাচ্ছিল, একদিকে সুরক্ষার ইচ্ছা, অন্যদিকে সেই সম্মানের রক্ষা যাকে সে অনেক কষ্টে পেয়েছিল। সেই সংঘাতের মাঝেই সে বুঝতে পারল যে প্রতিটি বলিদান মহান হয় না, কখনো কখনো তা শুধু ভয়ের আরেক নাম হয়। এই উপলব্ধি সহজ ছিল না, কিন্তু জরুরি ছিল। সেই রাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হল না। দুজনে নিজেদের ঘরে ফিরে গেলেন, কিন্তু ঘুম কারোরই এলো না। বাইরে শহর নিজের গতিতে চলতে থাকল, কিন্তু ভেতরে দুজনের চিন্তা জেগে রইল। গল্প এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে কাউকে না কাউকে কিছু হারাতই হতো। প্রশ্ন এটা ছিল না যে কি হারাবে, বরং এটা ছিল যে কিভাবে হারাবে, চুপচাপ পিছিয়ে গিয়ে নাকি সত্যের সাথে দাঁড়িয়ে থেকে। কিছু সিদ্ধান্ত কখনো ঘোষণা হয়ে আসে না, সেগুলো ভেতরে ভেতরে নেওয়া হয় এবং তাদের প্রভাব পরে অনুভব করা যায়, ধীরে আর গভীরে। পরের দিন সকালে রাঘব খুব তাড়াতাড়ি উঠে পড়ল। বাড়ি তখনও ঘুমে আচ্ছন্ন। সে চা বানালো, কিন্তু নিজে খেল না। সে জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকাতে থাকল, যেন এমন কোনো জিনিসকে মনে করার চেষ্টা করছে যাকে সে এখনও ছাড়েনি, কিন্তু ছাড়তে চলেছে। যখন আরোহী উঠলেন, তিনি রাঘবের মুখে এক অদ্ভুত স্থিরতা দেখলেন। এটা না ভয় ছিল, না ক্লান্তি। এটা সেই মানুষের মুখ ছিল যে নিজের ভেতরেই নিজের রাস্তা বেছে নিয়েছে। অফিসে পৌঁছাতেই পরিস্থিতি পরিষ্কার হয়ে গেল। রাঘবকে সুরক্ষা প্রধানের ঘরে ডাকা হল। কথা খুব লম্বা ছিল না এবং শব্দগুলোও ছিল আনুষ্ঠানিক, কিন্তু সেগুলোর পেছনের মানে ছিল খুব ভারী। তাকে বলা হলো যে তার পরিষেবার এখন সেই জায়গায় আর প্রয়োজন নেই যেখানে সে এখন পর্যন্ত কাজ করে এসেছে। এটা সরাসরি বরখাস্ত করা ছিল না, কিন্তু এটা পরিষ্কার সংকেত ছিল যে তার সেখানে থাকা এখন সবার জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাঘব কোনো তর্কে জড়াল না। সে শুধু এটুকুই বলল যে সে সবসময় নিজের কাজ সততার সাথে করেছে এবং ভবিষ্যতেও করবে, পরিস্থিতি যাই হোক না কেন। ঘর থেকে বেরোনোর সময় তার মনে হলো যেন সে তার জীবনের একটা অংশ সেখানেই ফেলে এসেছে, কোনো শোরগোল ছাড়াই। সেই দিন আরোহীর জন্য সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া হলো।
বোর্ডের মিটিংয়ে এটা ঠিক হলো যে তাকে কিছু সময়ের জন্য জনসমক্ষে ভূমিকাগুলো থেকে সরে গিয়ে কোম্পানির ভেতরে সীমাবদ্ধ দায়িত্ব পালন করতে হবে। এটা পদ থেকে সরানো ছিল না, কিন্তু এক ধরনের নীরবতা চাপিয়ে দেওয়া হয়েছিল। আরোহী সিদ্ধান্ত শুনলেন, মাথা নাড়লেন এবং কোনো প্রশ্ন করলেন না। ভেতরে কিছু একটা ভাঙছিল, কিন্তু তিনি তা মুখে প্রকাশ হতে দিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা পুরোপুরি হার নয়, কিন্তু এই মূল্যটা এখন দিতেই হবে। সন্ধ্যায় যখন দুজনে বাড়ি ফিরলেন, ঘরের নীরবতা বদলে গিয়েছিল। এটা অপেক্ষার নীরবতা ছিল না, বরং ছিল স্বীকার করে নেওয়ার। রাঘব কোনো ভূমিকা ছাড়াই বলল যে সে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। শব্দগুলো ছিল সরাসরি, কোনো আবেগ ছাড়াই। সে বলল যে সে চায় না তার উপস্থিতি আরোহীর জন্য প্রতিদিন এক নতুন মুশকিল তৈরি করুক। এই সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়, এটা ছিল অনেক রাতের অস্থিরতা আর চিন্তার ফল। আরোহী তাকে আটকালেন না। তিনি জানতেন যে এটা তার সিদ্ধান্ত এবং একে হালকা কথা দিয়ে বদলানো যাবে না। সেই মুহূর্তে দুজনেই বুঝতে পারছিলেন যে তারা কিছু একটা হারিয়েছে। রাঘব নিজের পরিচয়ের একটা অংশ ছেড়েছিল, আরোহী নিজের কণ্ঠস্বরের একটা অংশ দমিয়েছিলেন। এটা কোনো নাটকীয় বলিদান ছিল না, শুধু এক সত্যি ছিল যে প্রতিটি লড়াই কিছু না কিছু কেড়ে নেয়। দুজনে একে অপরের দিকে তাকালেন। চোখে যন্ত্রণা ছিল, কিন্তু অনুশোচনা নয়। তারা জানতেন যে যদি তারা আজ সত্য থেকে পিছিয়ে যেতেন, তবে হয়তো সবকিছু বাঁচিয়ে নিতেন, নিজের সত্তা ছাড়া। রাত অনেক হওয়া পর্যন্ত ঘরের আলো জ্বলে রইল। বাইরে শহর নিজের গতিতে চলতে থাকল, কিন্তু ভেতরে দুজনে নিজের নিজের পথ গুছিয়ে নিচ্ছিলেন। রাঘবের কাছে কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না, কিন্তু তার কাছে নিজের সম্মান ছিল, আর সে সেটা হারিয়ে বাঁচতে পারত না। আরোহী জানতেন যে তার পদ এখনও তার কাছে আছে, কিন্তু এখন তা আগের মতো আর সুরক্ষিত নয়। তবুও তিনি এটা মেনে নিয়েছিলেন যে যদি তিনি আজ মাথা নত করে সব বাঁচানোর চেষ্টা করতেন, তবে হয়তো নিজেকে হারিয়ে ফেলতেন। সেই রাতে তারা কোনো বড় প্রতিশ্রুতি দিলেন না, কোনো ভবিষ্যতের ছবি আঁকলেন না। শুধু এটা ঠিক করলেন যে সামনে যাই হবে তাতে মিথ্যা থাকবে না। সম্ভবত এটাই ছিল তাদের সবথেকে বড় জয়, কিছু হারিয়েও নিজেকে না হারানো। এটাই সেই মোড় ছিল যেখানে গল্পটি প্রমাণ করল যে সঠিক নির্বাচন সবসময় সহজ হয় না, কিন্তু সেগুলো মানুষকে ভেতর থেকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। প্রতিটি ঝড়ের পর আকাশ একই রকম থাকে না, কিন্তু হাওয়া অবশ্যই পরিষ্কার হয়ে যায়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে রাঘব আর আরোহী এটাই অনুভব করলেন। কোনো অলৌকিক কিছু ঘটেনি, কোনো কিছু হঠাৎ করে একদম ঠিক হয়ে যায়নি। জীবন আগের মতোই চলতে থাকল, শুধু তার গতি কিছুটা ধীর আর সত্যি কিছুটা পরিষ্কার হয়ে গেল। রাঘব কিছুদিন পর্যন্ত কিছুই করেনি। সে সকালে উঠত, চা বানাত আর বাইরে বসে দিন শুরু হওয়া দেখত। তার কাছে চাকরি ছিল না, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে প্রথমবার নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করে দিয়েছে। কিছু সপ্তাহ পর সে এক ছোট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে সুরক্ষার কাজ পেল। কোনো বড় কোম্পানি নয়, কোনো নামডাক নেই, কিন্তু কাজটা ছিল শর্ট। মানুষ তাকে নামে চিনত, সম্মানের সাথে কথা বলত। সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরত তখন ক্লান্তি হতো, কিন্তু ভেতরে সে শূন্য হতো না। সে বুঝে নিয়েছিল যে সম্মান সব সময় উঁচু জায়গা থেকে পাওয়া যায় না, কখনো কখনো তা সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকার ফলেই পাওয়া যায়। আরোহীর জন্যেও জিনিসগুলো বদলে গিয়েছিল। তিনি এখনও সিইও ছিলেন, কিন্তু আগের মতো নন। তিনি এখন অনেক বেশি শুনতেন, কথা কম বলতেন। বোর্ড মিটিংগুলোতে তার কণ্ঠস্বর এখনও ছিল, কিন্তু তাতে এক স্থিরতা চলে এসেছিল। তিনি নিজের জীবনকে দুই ভাগে ভাগ করা বন্ধ করে দিয়েছিলেন। ব্যক্তিগত আর পেশাদার জীবনের মাঝে যে দেওয়াল তিনি বছরের পর বছর ধরে তুলে রেখেছিলেন, এখন তা ততটা শক্ত রইল না। তিনি এটা বুঝতে শুরু করেছিলেন যে শক্তি শুধু নিয়ন্ত্রণে থাকে না, কখনো কখনো তা মেনে নেওয়ার মাঝেও থাকে। বাড়ি এখন আগের মতো ছিল না, কিন্তু সেটা আরও ভালো হয়েছিল। সেখানে নিস্তব্ধতা ছিল না, আর না ছিল প্রতি মুহূর্তের ভয়। দুজনে ধীরে ধীরে এক নতুন ছন্দ খুঁজে নিয়েছিলেন। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো শর্ত নেই, শুধু এই উপলব্ধি যে তারা একে অপরের সাথে সৎ থাকবেন। কিছুদিন ভালো হতো তো কিছুদিন খুব ভারী, কিন্তু এখন পালানোর প্রয়োজন ছিল না। এক সন্ধ্যায় ছাদে বসে দুজনে শহরটাকে দেখলেন। নিচে গাড়ি চলছিল, মানুষ নিজের নিজের পথে ছুটছিল। রাঘব বলল যে তার কখনো কখনো ভয় লাগে যে সে অনেক কিছু হারিয়ে ফেলেছে। আরোহী উত্তর দিলেন যে তিনিও হারিয়েছেন। তারপর কিছুক্ষণ পর তিনি বললেন যে সম্ভবত হারিয়ে ফেলাই এটা শেখায় যে কোনটা জরুরি। রাঘব মাথা নাড়ল। সেই মুহূর্তে কাউকে সঠিক প্রমাণ করার প্রয়োজন ছিল না। সময় তাদের দুজনকে এটা শিখিয়ে দিয়েছিল যে সম্পর্ক সবসময় শুরু হওয়ার গল্প হয় না, সেগুলো টিকে থাকার গল্প হয়, যেখানে প্রতিদিন নির্বাচন করতে হয়। সহজ রাস্তার নয়, বরং সঠিক রাস্তার।
তারা এটা বলেননি যে তারা সবসময় সাথে থাকবেন, কিন্তু এটা অবশ্যই ঠিক করেছিলেন যে যতক্ষণ সাথে আছেন মিথ্যার সাথে থাকবেন না। গল্পটা এখানেই শেষ হয় না, কারণ জীবন কখনো শেষ হয় না, কিন্তু এই মোড়টা এখানেই সম্পূর্ণ হয়। এক এমন মোড় যেখানে দুই মানুষ যারা পরিস্থিতির কারণে মিলেছিলেন এখন নিজেদের সিদ্ধান্তের কারণে সাথে দাঁড়িয়ে আছেন, কোনো শোরগোল ছাড়া, কোনো লোক দেখানো ঘাত ছাড়া, শুধু এক সত্যির সাথে। আর সম্ভবত এটাই এই গল্পের সবথেকে বড় শিক্ষা, যে সম্মান, ভালোবাসা আর শান্তি বাইরে থেকে আসে না, সেগুলো তখন জন্ম নেয় যখন মানুষ কঠিন সময়েও নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে না।